গল্পে জল্পে ডারউইনিজম। সৌরভ সোহরাওয়ার্দী হলে নতুন উঠেছে, সারা দিন আমার পিছনে ছায়ার মতো লেগে থাকে। তার একটি ব্যাপার আমার খুব চোখে পড়ে। সে যখন আমাকে ভাইয়া বলে ডাকে তখন তার দুই গালে খুব সুন্দর টোল পড়ে। তার গালে টোল পড়া দেখে আমার হুমায়ুন আজাদের বিখ্যাত কবিতা দুটো লাইন মনে পড়ে যায়। কবি লিখেছিলেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব, শিশুর গালের একটি টোলের জন্যে। সৌরভ অবশ্য শিশু নয়, সদ্য যৌবনে পা দেওয়া তাগড়া যুবক, তবু তার গালে টোল পড়া দেখে তাকে শিশুদের মতোই দেখায়। 3 দিন ধরে সে আমার কাছে বায়না ধরেছে, তার খুব ইচ্ছা সে সাজিদকে দেখবে। আমার কাছে সাজিদের এত এত গল্প শুনে সে নাকি সাজিদের বিশাল বড় ফ্যান হয়ে গেছে। সেদিন ভোরবেলায় দেখি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। বলা কওয়া ছাড়া তার এমন আগমনে বিস্মিত হয়ে বললাম, এত সকাল সকাল আমার কাছে? সে বলল, তোমার কাছে আসিনি তো, সাজিদ ভাইয়ার কাছে এসেছি। আমি বেশ অবাক হওয়ার মতো করে বললাম, সাজিদের কাছে যে এসেছিস সাজিদ জানে? সে মুখ কালো করে বলল, তা কি করে জানবে? সাজিদ ভাইয়াকে তো আমি চিনি না, ভাইয়াও আমাকে চেনে না। আমি কঠিন চেহারায় বললাম, তাহলে বললি যে সাজিদের কাছে এসেছিস? সে বলল, ওমা, তুমিই তো বলেছিলে তোমরা একই রুমে থাকো, ভাবলাম হঠাৎ করেই চলে আসি, তোমাকে আর সাজিদ ভাইয়াকে দুজনকেই চমকে দিই। সৌরভের চমকে দেওয়ার কথা শুনে আমার নিজেরই চমকে যাওয়া উচিত। সাজিদকে ভালো করে চিনলে সে সাজিদকে চমকে দেওয়ার কথা মুখেই আনত না। যে ছেলের পাশে বোমা ফাটলেও টনক নড়ে না, সৌরভকে দেখে সে যে চমকে যাবে এই দৃশ্য ভাবতেই আমার হেসে কুটি কুটি হতে মন চাচ্ছে। সৌরভকে বললাম, তোর টাইমিংটা ভুল ছিল রে, 1 সপ্তাহ হলো সাজিদ নেই, বাড়িতে গেছে। সৌরভ হতাশ কণ্ঠে বলল, ও সমস্যা নেই, আমি তো আছি, বল তোর কি কি জানা লাগবে। সাজিদের চেয়ে আমি ভালো উত্তর দিয়ে থাকি আজকাল। সৌরভ হেসে উঠে বলল, ফাজলামও করো না তো, সাজিদ ভাইয়াকে সেই কবে থেকেই দেখতে চাচ্ছি। আচ্ছা ফাজলামো বাদ, ভেতরে এসে বস, একটি সারপ্রাইজ আছে তোর জন্যে। সারপ্রাইজের কথা শুনে সৌরভের চোখ মুখ ঝলমল করে উঠল। সে বলল, সাজিদ ভাইয়া ভেতরেই আছে তাই না? না তো। তার চেহারার ঝলমলে ভাবটি মুহূর্তেই উধাও হয়ে গেল। বলল, তাহলে সারপ্রাইজটি কি? উঠতি ছেলেপিলেদের এই এক সমস্যা, ধৈর্য থাকে না মোটেও। খানিকটা কর্কশ গলায় বললাম, তোকে যখন বলেছি সারপ্রাইজ আছে তখন তো কিছু একটি আছেই তাই না, এত প্রশ্ন করিস কেন? সৌরভ বেশ লজ্জিত চেহারায় বলল, সরি ভাইয়া। ভাইয়া বলতে গিয়ে বেচারার গালে টোল পড়া দেখে আমি হেসে দিলাম। বললাম, হয়েছে, এবার ভেতরে আয়। সৌরভ ভেতরে এসে বসল। ছেলেটি বেশ ভদ্র, কম কথা বলে, কিছু বললে মনোযোগ দিয়ে শোনে, দ্বিমতের জায়গাগুলো খুব ধীরে সুস্থে তুলে ধরে। আমি তাকে বললাম, চা খাবি সৌরভ? সে মাথা নেড়ে বলল, খাবে না। নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে আমি চেয়ারে এসে বসলাম। চায়ের কাপে চুমুক দিয়ে সাজিদের বুকশেলফটি দেখিয়ে বললাম, এটি হচ্ছে আমাদের বিখ্যাত মিস্টার আইনস্টাইনের বুকশেলফ। সৌরভ আমার দিকে বেশ অদ্ভুতভাবে তাকালো, বলল, আইনস্টাইনের বুকশেলফ মানে? কোনা চোখে সৌরভের দিকে তাকালাম। তার চোখে মুখে বিস্ময়ের রেশ ফুটে উঠেছে। বুঝতে পারলাম সাজিদের আইনস্টাইন হয়ে ওঠার গল্পটি তার কাছে করা হয়নি, এজন্যই বেচারা চমকে গেছে। বললাম, সে এক লঙ্কা কাহিনী, অন্যদিন করা যাবে। হালকা নীরবতার পরে সৌরভ বলল, কি সারপ্রাইজ সেটি তো বললে না? আরে তাই তো, ওকে তো একটি সারপ্রাইজ দেব বলেছিলাম, কিন্তু কি যে দিই। এদিক সেদিক তাকাতেই আমার চোখ গিয়ে আটকালো সাজিদের ড্রয়ারের দিকে। ইউরেকা! এই ড্রয়ারেই তো তার বিখ্যাত ডায়েরিটি থাকে, মান্ধাতা আমলের সেই ডায়েরি। উঠে গিয়ে তার ড্রয়ার খুলে ডায়েরিটি বের করলাম, সৌরভের হাতে দিয়ে বললাম, এইটাই হলো সারপ্রাইজ। সে চোখ বড় বড় করে ডায়েরিটির দিকে তাকিয়ে বলল, এটি তো একটি ডায়েরি মনে হচ্ছে। হ্যাঁ ডায়েরিই তো। এটি দিয়ে আমি কি করব? পড়বি? তোমার ডায়েরি পড়ে আমি কি করব? ধুর, এটি আমার ডায়েরি না, এটি সাজিদের ডায়েরি, খুব বিখ্যাত ডায়েরি আমার মতে। ডায়েরিটি সাজিদের এই কথা শুনে ওর মুখ ঝলমল করে উঠল। পরক্ষণেই বলল, কিন্তু সাজিদ ভাইয়ার ডায়েরি এভাবে পড়া কি ঠিক? তিনি যদি কিছু মনে করেন? সৌরভের ব্যবহারের মতো তার কমন সেন্সটাও ভারী চমৎকার। অন্যের সামান্য ডায়েরি পড়ার ব্যাপারেও সে কত কিছু চিন্তা করে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এরকম কমন সেন্সের বড়ই অভাব। আমি বললাম, শোন, এই ডায়েরিটি তার বিভিন্ন ভাবনা, ভ্রমণ কাহিনী, অভিজ্ঞতার লেখাজোখাতে ঠাসা। সাজিদের এই ডায়েরি পড়ার অনুমতি আমার আছে। আমি তোকে অনুমতি দিলাম, তুই নিশ্চিন্তে পড়তে পারিস, মন চাইলে পড়। আমি হালকা পড়াশোনা করে নিই। সৌরভ ডায়েরির পাতা উল্টে পড়তে লাগল। খেয়াল করলাম সে ডায়েরির একেবারে শেষ দিক থেকে শুরু করেছে। ডায়েরির পাতায় বড় বড় করে একটি শিরোনাম লেখা, গল্পে জল্পে ডারউইনিজম। সৌরভ খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করল।
ডারউইন হলেন বিবর্তনবাদের জনক। পৃথিবীতে সকল উদ্ভিদ এবং প্রাণী এসেছে একটি এককোষী ব্যাকটেরিয়া থেকে। এই তত্ত্বকে জনপ্রিয় করার নেপথ্য নায়ক হলেন এই ডারউইন। তার ব্যাপারে বিভিন্ন মহল থেকে নানান রকম গল্প ঘটনা জানা যায়। কিন্তু আজকে আমি ডারউইন তথা তার তত্ত্বের যে দিকটি লিখতে যাচ্ছি সেটি একটি বিধ্বংসী দিক। এই দিকটার কথা খুব কম বিবর্তনবাদী জানে, অথবা জানলেও স্বীকার করে না। প্রকৃতিতে প্রাণীদের টিকে থাকার ব্যাপারে যে তত্ত্ব ডারউইন প্রস্তাব করেছিল সেটি ছিল ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতিই বেছে নেবে দিন শেষে প্রকৃতিতে কে টিকবে আর কে বিলুপ্ত হবে। ডারউইন তার বিখ্যাত বই, যেটিকে বিবর্তনবাদের বাইবেল বলা হয়, সেটির নামও রাখেন এটিকে মূল বিষয় ধরে। বইটির নাম অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বইটির নাম থেকেই বইটির বিষয়বস্তু সহজে অনুমেয়। কিভাবে প্রকৃতির বাছাইয়ের মাধ্যমে প্রাণীর উদ্ভব হয়। বলা বাহুল্য, এই ন্যাচারাল সিলেকশনকে অনেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হিসেবেও উল্লেখ করে থাকে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে হল যোগ্যতমের টিকে থাকার লড়াই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মূল কথা হল প্রকৃতিতে একটি অবিরাম সংগ্রাম চলছে। এই সংগ্রাম হল টিকে থাকার সংগ্রাম। দিন শেষে প্রকৃতিতে তারাই টিকে থাকবে যারা যোগ্য। অযোগ্য এবং দুর্বলেরা বিলুপ্ত হবে। আপাতদৃষ্টিতে এই কথাগুলোকে বৈজ্ঞানিক কথাবার্তা মনে হলেও এই কথাগুলো দ্বারা উৎসাহিত হয়ে মানব ইতিহাসে ঘটে গেছে এমন কিছু ঘটনা যার দায় ডারউইনিজম কোনোভাবেই এড়াতে পারে না। সৌরভ খুব অবাক হল। বায়োলজির একজন ছাত্র হিসেবে তাকে ডারউইনিজম পড়তে হয় ন্যাচারাল সিলেকশনের কথা, এককোষী ব্যাকটেরিয়া থেকে উদ্ভিদ এবং প্রাণী জগতের আবির্ভাবের ব্যাপারেও তাকে পড়াশোনা করতে হয়। সে জানে এই থিওরিটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত একটি থিওরি। এই থিওরির বিরুদ্ধে বিজ্ঞানী মহল থেকে নানান ধরনের ক্রিটিসিজম আসলেও সে সম্পর্কে খুব একটা কনসার্ন নন একাডেমিক সায়েন্সের হর্তাকর্তারা। কোনো এক অদৃশ্য কারণে তারা মাইকেল বেহে, মাইকেল ডেলটন, জনাথন ওয়েলস, ডাগলাস এক্স, স্টিফেন মায়ার সহ আরও অনেক বিজ্ঞানীর বিবর্তনের বিরুদ্ধে একাডেমিক কাজকে পাত্তা দেন না। সৌরভ কারো কাছে শুনেছে পশ্চিমা বস্তুবাদী মহল নাকি পুরোটাই টিকে আছে এই বিবর্তনবাদের ওপর ভর করে। বিবর্তনবাদ ভেঙে পড়লে তাদের সব পরিকল্পনা মুহূর্তেই ভেস্তে যাবে, আর পৃথিবী ধর্মহীন করার যে চক্রান্ত সেটি নস্যাৎ হয়ে পড়বে। এজন্যই বর্তমান বিজ্ঞান একাডেমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বস্তুবাদীরা বিজ্ঞানের অন্দরমহলে কখনোই স্রষ্টাকে ঢুকতে দেবে না। ধর্মহীন পৃথিবী গড়তে একমাত্র বিবর্তনবাদী হলো তাদের তুরুপের তাস। কিন্তু এই ডায়েরিতে এমন কি লেখা আছে যা সম্পর্কে সৌরভ জানে না? বেড়ে গেল তার কৌতূহলের মাত্রা। সে পরের পৃষ্ঠা উল্টালো। আবারও গভীর মনোযোগের সাথে পড়তে লাগল সে। হিটলারের ঘটনা আমরা সকলেই জানি। প্রায় ৬০ লক্ষ ইহুদি খুন করার মাধ্যমে সে পৃথিবী থেকে ইহুদি জাতিকে বিলুপ্ত করে দিতে চেয়েছিল। নিঃসন্দেহে এটি ছিল পৃথিবীর ইতিহাসে বর্বরচিত ঘটনাগুলোর অন্যতম। ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেও হিটলার হয়ে ওঠে একজন বিধ্বংসী নাস্তিক। তার দৃষ্টিতে ইহুদিরা ছিল নিচু জাত, ম্লেচ্ছ। যারা ম্লেচ্ছ তাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না, এটাই ছিল হিটলারের চিন্তাধারা। এই চিন্তাধারার বীজ কোথায় প্রথিত আমরা কি তা জানি? এই চিন্তাধারার বীজ প্রথিত ছিল ডারউইনের সেই ন্যাচারাল সিলেকশন থিওরিতে। হিটলার তার মাইন্ড কামস তথা মাই স্ট্রাগল নামের আত্মজীবনীতে লিখেছেন, ইফ নেচার ডাজন্ট উইশ দ্যাট উইকার ইন্ডিভিজুয়ালস শুড মেট উইথ দ্য স্ট্রঙ্গার, শি উইশেস ইভেন লেস দ্যাট এ সুপিরিয়র রেস শুড ইন্টারমিঙ্গল উইথ অ্যান ইনফিরিয়র ওয়ান, বিকজ ইন such cases all her efforts throughout hundreds of thousands of years to establish an evolutionarily higher stage of being may thus be rendered futile. But such a preservation goes hand in hand with the inexorable law that it is the strongest and the best who must triumph, and that they have right to endure. He who would live must fight. He who doesn't wish to fight in this world, where permanent struggle is the law of life, hasn't the right to exist. হিটলারের আত্মজীবনীর এই কথাগুলো খুব মনোযোগের সাথে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এখানে ঠিক সেই কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছে যা আমাদের চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশন শেখায়। হিটলার বলেছে, ইফ নেচার ডাজন্ট উইশ। এখানে নেচার বলতে হিটলার কি বুঝিয়েছে? চার্লস ডারউইনের সেই ন্যাচারাল সিলেকশন নয় তো? হিটলার খুব স্পষ্ট করেই দুটি ধারার কথা বলেছেন। একটি হলো সুপিরিয়র রেস, অন্যটি হলো ইনফিরিয়র রেস। অর্থাৎ সবল আর দুর্বলের মধ্যে একটি সংঘাত, একটি লড়াই যে প্রকৃতিতে বলবৎ, সেটি হিটলার খুব স্পষ্ট করেই লিখেছেন। ঠিক একই কথাগুলো আমরা ন্যাচারাল সিলেকশন তথা প্রকৃতির বাছাইকরণ পদ্ধতির মধ্যেও দেখতে পাই। হিটলার আরও লিখেছেন, ইট ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য বেস্ট হু মাস্ট ট্রায়াম্প, অ্যান্ড দ্যাট দে হ্যাভ রাইট টু এন্ডিওর। হিটলার বলতে চেয়েছেন সবলরাই প্রকৃতিতে টিকে থাকবে এবং এটাই হওয়া উচিত। অন্যদিকে দুর্বলদের ক্ষেত্রে কি হবে সে ব্যাপারে বলতে গিয়ে হিটলার লিখেছেন, হি হু ডাজন্ট উইশ টু ফাইট ইন দিস ওয়ার্ল্ড ওয়্যার পার্মানেন্ট স্ট্রাগল ইজ দ্য ল অফ লাইফ হ্যাজন্ট দ্য রাইট টু এক্সিস্ট। নেই,
খুবই স্পষ্ট কথা। হিটলার বলেছে, সংগ্রামী যেখানে ল অফ লাইফ, সেখানে যারা এই সংগ্রামে অংশগ্রহণ করবে না তাদের প্রকৃতিতে টিকে থাকার কোনো অধিকার নেই। হিটলারের উদ্ধৃত কথাগুলো ডারউইনের ন্যাচারাল সিলেকশনের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। এমনকি হিটলার ইভলিউশনারি হায়ার স্টেজের কথাও উল্লেখ করেছেন। হিটলার ভাবত ইহুদিরা যেহেতু ম্লেচ্ছ এবং প্রকৃতিতে সংগ্রাম করে টিকে থাকার যোগ্য নয়, তাই সে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করে বসে। সৌরভ খুব অবাক হল। সে এতদিন ভাবত হিটলার একজন গোঁড়া খ্রিস্টান হয়ে পড়েছিল, যার কারণে সে ইহুদিদের প্রতি চরম বিদ্বেষী হয়ে ওঠে। কিন্তু ঘটনার পরম্পরা যে এত গভীরে সে আসলে কখনো ভাবতেও পারেনি। সৌরভ ভাবল, আচ্ছা, হিটলার কি সত্যিই ডারউইনিয়ান এভলিউশন পড়েই এত দূরে গিয়েছে? সে ডায়েরিটার পরের পৃষ্ঠা উল্টালো। পরের পাতাগুলো বেশ ভর্তি। সে খুব মনোযোগ দিয়ে আবার পড়া শুরু করে দেয়। এখানে কেবল হিটলারের ঘটনা দিয়ে ইতি টেনে দিলে ব্যাপারটির প্রতি অন্যায় করা হবে। শুধু হিটলারকেই নয়, ডারউইন প্রভাব ফেলেছিলেন আরও অনেক বিখ্যাত ব্যক্তির ওপরেও। এই তালিকায় আছে কার্ল মার্কস, লেনিন এবং স্ট্যালিন। কার্ল মার্কসকে সমাজতন্ত্রের জনক হিসেবে গণ্য করা হয়। সমাজতন্ত্র হিসেবে আমাদের যা বলা হয় বা যা শেখানো হয় তা হলো সমাজতন্ত্র সমাজের শ্রেণী বৈষম্য নিয়ে কাজ করে। আদতে এখানেও একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। সমাজতন্ত্রের আগাগোড়া জুড়ে রয়েছে ডারউইনিজম, আর ডারউইনিজম সম্পর্কিত নাস্তিকতার সাথে। সুতরাং সমাজতন্ত্রকে বলতে গেলে নাস্তিকতার প্রতিরূপ হিসেবে কল্পনা করা যায়। যাই হোক, কার্ল মার্কসের সাথে ডারউইনিজমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসা যাক। মূলত কমিউনিজম তথা সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন দুজন, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। কমিউনিজমের উপরে কার্ল মার্কসের লিখিত বিখ্যাত একটি বই আছে। এটিকে সমাজতন্ত্রের বাইবেল বলা যেতে পারে। বইটির নাম ডাস ক্যাপিটাল। খুবই মজার ব্যাপার হচ্ছে, কার্ল মার্কস নিজে এই বইটি উৎসর্গ করেছিলেন বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনকে। ডারউইনকে দুজনে এত বেশি পছন্দ করতেন যে ডারউইনের প্রথম বই অরিজিন অফ স্পিসিস বের হলে ফ্রেডরিক এঙ্গেলস এক চিঠিতে কার্ল মার্কসকে লেখেন, ডারউইন, হুম আই এম জাস্ট নাও রিডিং ইজ স্প্লেন্ডেড। এঙ্গেলসের চিঠির প্রত্যুত্তরে মার্কস লিখেছেন, দিস ইজ দ্য বুক হুইচ কন্টেন্স দ্য বেসিস অফ ন্যাচারাল হিস্ট্রি অফ আওয়ার ভিউ। মার্কস বলেছেন যে তারা ন্যাচারাল হিস্ট্রি সম্পর্কে যে ধারণা পোষণ করে থাকে সেটার পূর্ণ প্রতিফলন আছে ডারউইনের বইতে। সুতরাং ডারউইনিজম আর মার্কসিজম তথা সমাজতন্ত্র যে মুদ্রার এপিট ওপিট সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কাহিনীর এখানেই অবশ্য শেষ নয়। লেসাবেল নামের এক বন্ধুকে কার্ল মার্কস চিঠিতে লিখেছেন, ডারউইনস বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সার্ভস মি অ্যাজ আ বেসিস ইন ন্যাচারাল সায়েন্স ফর দ্য ক্লাস স্ট্রাগল ইন হিস্ট্রি। শ্রেণী সংগ্রামের যে ভিত্তি এবং প্রকৃতির সবখানে যে সেটি বলবৎ, ডারউইনের রচনাবলী পড়ার পরে সেটি কার্ল মার্কস আরও ভালোভাবে উপলব্ধি করেন। কথার সত্যতা পাওয়া যায় কার্ল মার্কসের বন্ধু এঙ্গেলস লিখিত একটি বইয়ে। এঙ্গেলস ডারউইন এবং কার্ল মার্কসকে একই সমান্তরালে এনে লেখেন, জাস্ট অ্যাজ ডারউইন ডিসকভার্ড দ্য ল অফ ইভলিউশন ইন অর্গ্যানিক নেচার, সো মার্কস ডিসকভার্ড দ্য ল অফ নেচার ইন হিউম্যান হিস্ট্রি। অর্থাৎ ডারউইন উদ্ভিদ এবং প্রাণীর অর্গ্যানিক ফিল্ডের যে ল আবিষ্কার করেছেন, মার্কস সেরকম ল আবিষ্কার করেছেন মানবজাতির ইতিহাসের। আরও সহজভাবে, ডারউইন যে শ্রেণী সংগ্রামের ভেতর দিয়ে উদ্ভিদ এবং প্রাণীজগতের আবির্ভাবের কথা বলেছেন, ঠিক সেই একই শ্রেণী সংগ্রামের ভেতর দিয়ে মানবজাতির ইতিহাসের বিবর্তনের কথা বলেছেন মার্কস। ডারউইনিজম এবং কমিউনিজমের মধ্যকার সুগভীর সম্পর্ক বোঝাতে কার্ল মার্কসের একটি জীবনীতে লেখা হয়েছে, Darwinism presented a whole string of truth supporting Marxism and proving and developing the truth of it. The spread of Darwinist evolutionary ideas created a fertile ground for Marxist ideas as a whole to be taken on board by the working class. Marx, Engels and Lenin attached great value to the ideas of Darwin and pointed to their scientific importance, and in this way, the spread of these ideas was accelerated. অর্থাৎ মার্কসিজম তথা কমিউনিজম যে একটি অন্যটির পরিপূরক সে কথা এই বক্তব্যগুলোতে একদম স্পষ্ট। আরও বলা হয়েছে, ডারউইনের আইডিয়া থেকে মার্কস, এঙ্গেলস এবং লেনিনরা উপকৃত হয়েছে এবং সেগুলো কাজেও লাগিয়েছে। সৌরভ যেন খুব চিন্তায় পড়ে গেল। এই তো কয়েকদিন আগে সৌরভদের ডিপার্টমেন্টের এক বড় ভাই তার কাছে কমিউনিজমের দাওয়াত নিয়ে এসেছিল। রক্ষণশীল ধর্মীয় পরিবার থেকে উঠে আসা ধার্মিক যুবক সৌরভ তখন মাত্র ক্যাম্পাসে পা দিয়েছে। তার কাছে বিভাস মণ্ডল নামের একজন কমিউনিস্ট ছাত্র আন্দোলনের নেতা কমিউনিজমের ব্যাপারে একথা সে কথা বলতে এলে সৌরভ প্রথমেই জিজ্ঞেস করেছিল, আচ্ছা, কমিউনিজম কি নাস্তিকতা ঘেঁষা কোনো কিছু? সেদিন বিভাস মণ্ডল বেশ সুন্দরভাবেই সৌরভের এই প্রশ্নকে এড়িয়ে গিয়েছিল। আজ সৌরভ বুঝতে পারছে আসলে কমিউনিজম আর এথিইজম তথা ডারউইনিজমের মধ্যে কি সম্পর্ক। সে আবার পড়া শুরু করে দেয় সাজিদের ডায়েরি। কার্ল মার্কসের ফিলসফিকে যে ব্যক্তি বাস্তব রূপ দান করে তার নাম লেনিন। ইতিহাসের ছাত্র মাত্রই নামটির সাথে পরিচিত। কমিউনিস্ট বোলশেভিক্স মুভমেন্ট নামের একটি ইতিহাস বিখ্যাত আন্দোলনের মাধ্যমে লেনিন রাশিয়ার ক্ষমতা দখল করে।
বলাই বাহুল্য এই আন্দোলন রাশিয়ার ইতিহাসে অন্যতম একটি রক্তক্ষয়ী আন্দোলন ছিল। এই আন্দোলনে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ এবং বাস্তুহারা হয়েছিল অনেক মানুষ। মার্কসের অন্যতম শিষ্য, কমিউনিজমের ঝান্ডাবাহী এই লেনিনও ছিল ডারউইনের গুণমুগ্ধ ভক্ত। ডারউইন সম্পর্কে সে লিখেছে, Darwin put an end to the belief that the animal and vegetable species bear no relation to one another except by chance and that they were created by God and hence immutable. মানে ধর্মবাদী ধার্মিকরা উদ্ভিদ এবং প্রাণীর ব্যাপারে যে প্রথাগত বিশ্বাস রাখে সেই বিশ্বাসের ইতি ঘটিয়েছেন ডারউইন। লেনিনের পরে রাশিয়ার ক্ষমতা দখল করে আর এক নাস্তিক বস্তুবাদী কমিউনিস্ট স্ট্যালিন। ইতিহাস থেকে জানা যায় স্ট্যালিন হত্যা করেছিল প্রায় 1 মিলিয়ন মানুষকে এবং ঘরবাড়ি ছাড়া করেছিল 20 মিলিয়নেরও বেশি মানুষকে। এই স্ট্যালিনও ছিল ডারউইনের একজন তুখোর ভক্ত। ডারউইন সম্পর্কে স্ট্যালিন লিখেছে, There are 3 things that we do to disabuse the minds of our seminary students. We had to teach them the age of the earth, the geological origin and Darwin's teachings. ছোটবেলা থেকেই স্ট্যালিন ডারউইনের ফ্যান হয়ে পড়ে। স্ট্যালিনের এক বাল্যবন্ধু স্ট্যালিনের জীবনী লিখেছিল। সেখানে তিনি জানিয়েছেন যে স্ট্যালিন মূলত ডারউইনের বইপত্র পড়েই নাস্তিক হয়ে পড়ে এবং তার সেই বন্ধুকে ডারউইনের পড়ার জন্য চাপ প্রয়োগ করত। তিনি লেখেন, At a very early age, while still a pupil in the ecclesiastical school, Comrade Stalin developed a critical mind and revolutionary sentiments. He began to read Darwin and became an atheist. হিটলার, মার্কস, এঙ্গেলস, লেনিন এবং স্ট্যালিন। পৃথিবীর ইতিহাসে কেউ ঘটিয়েছে হত্যাকাণ্ড, কেউ বপন করেছে নাস্তিকতার বীজ। এদের সবার মূল গিয়ে পৌঁছেছে একটি জায়গায়, ডারউইন এবং ডারউইনিজম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমাদের ইতিহাস কিংবা বিজ্ঞানের কোনো পাঠ্য তালিকায় আমরা এই ইতিহাসগুলো খুঁজে পাই না। সবখানে একটা আবছা অন্ধকার। সাজিদের ডায়েরিতে এই পর্যন্তই লেখা। সৌরভ ডায়েরিটি বন্ধ করল। এরপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বলেছিলে সাজিদ ভাইয়ার কোনো এক স্যার তাকে কি একটি নামে ডাকে? আমি বললাম, মফিজুর রহমান স্যার। সাজিদকে মিস্টার আইনস্টাইন বলে ডাকে ব্যঙ্গ করে। তিনি কিন্তু খুব একটা খারাপ বলেন না। সৌরভের কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। বললাম, মানে? সৌরভ মুচকি হেসে বলল, সাজিদ ভাইয়া হলো আমাদের আইনস্টাইন। হা 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 হা। আমি সৌরভের চেহারার দিকে তাকালাম ভালো করে। ছেলেটি তখনও হাসছে। তার গালে সুন্দর একটি টোল পড়েছে, ভারী সুন্দর।